আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো। আমরা আজকে তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যায়টা, অনেকেই বিভিন্ন গুরুত্ব দিয়ে থাকো এবং গুরুত্ব দাও না, সেই অধ্যায়টা হচ্ছে প্রথম অধ্যায়, ভৌত রাশি ও পরিমাপ। এই অধ্যায়টা যদি আমাদের ক্লিয়ার কনসেপ্ট না থাকে তাহলে আমরা কখনোই ভালোভাবে ফিজিক্স বিষয়টা বুঝতে পারবো না। ফিজিক্স বুঝতে গেলে অবশ্যই আমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। তো সেই জন্য অবশ্যই পদার্থবিজ্ঞানের এই অধ্যায়টা আমি গুরুত্ব সহকারে দেখব এবং ভাইটাল ইম্পর্টেন্ট একটা টপিক বা চ্যাপ্টার হিসেবে পরিগণিত করব। তো চলো আমাদের আজকের আলোচনা আমরা স্টার্ট করি। ওকে, দেখো এখানে পদার্থবিজ্ঞানের আলোচনার মধ্যে প্রথম যে টপিকটা থাকে সেটা হচ্ছে রাশি, ঠিক না? আচ্ছা, রাশি। এখন এই রাশিটা বোঝার পূর্বে তোমাদের বুঝতে হবে যে রাশি না এগুলো কি, রাশি না এটা কি আর রাশিটা কি। যেমন আমি একটু যদি দেখাই তোমাদের, এই পাশে আমি লিখবো রাশি আর এই পাশে লিখবো রাশি নয়। আচ্ছা, রাশি বিষয়টা আগে যদি বুঝতে যাই, যেমন যা মাপা যায়, সহজ কথা যেটা মাপতে পারবো আমরা। হ্যাঁ, ছোটবেলায় আমরা দেখছি না এরকম করে হাত দিয়ে যে আমরা মাপছি না, বেঞ্চ বলো এরকম, এইটা আর কি। যেমন কারো যদি জ্বর হয় মাপি, হাত দিয়ে মাপি। তার মানে আমরা বলতে পারি যে ভৌত জগতে যা পরিমাপ করা যায় সেইটা হচ্ছে আমাদের রাশি। তো দেখো আমরা রাশি নয় বিষয়টা যদি আগে একটু বুঝি, বলো তো বাবুরা, রাশি না এইটা কি কি হতে পারে? রাশি নয় এমন হতে পারে যেমন হচ্ছে ভালোবাসা, মায়ের ভালোবাসা, বোনের ভালোবাসা, এটা কি তুমি পরিমাপ করতে পারবে? কখনো পরিমাপ করতে পারবে? ভালোবাসা মাপা যায়? অবশ্যই উত্তর আসবে না, ভালোবাসা মাপা যায় না। আচ্ছা, আমরা জীবনে চলতে গেলে অনেক আনন্দ পাই, দুঃখ পাই, হাসি পাই, কান্না পাই। যেমন আমি যদি লিখি আনন্দ, আনন্দ, দুঃখ, হ্যাঁ, তারপরে সুখ, এগুলো কি তুমি পরিমাপ করে বলতে পারবে? না। তাহলে আমার এই জিনিসগুলো যে পরিমাপ করা যায় না, সেজন্য এগুলো রাশি না। তাহলে রাশি কি? রাশি অবশ্যই বুঝতে হবে যে যেটা পরিমাপ করা যায়। যেমন কোনো একজন ব্যক্তির ওজন মাপা যায়, তাহলে ওজন আমাদের অবশ্যই একটা রাশি। আবার কোনো কিছু ভর মাপা যাবে, সময় মাপা যাবে, তাই না? আবার দেখো জ্বর মাপা যাবে, জ্বর মাপা যায় না? জ্বরে কি মাপা যায়? তাপমাত্রাটা কিন্তু মাপা যায়, তাই না? তাপমাত্রা মাপা যায়, তরল পদার্থের আয়তন মাপা যায়। এই যে ব্যাপারটা, এটা হচ্ছে আমাদের রাশি। তাহলে আমি এখান থেকে কি সিদ্ধান্ত নিলাম? রাশির সংজ্ঞাটা আসলে কি বলবো আমরা? রাশির সংজ্ঞাটা হচ্ছে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে কি বলবো আমরা? রাশি বলবো। ঠিক আছে, তাহলে আমরা রাশি কি বুঝতে পেরেছি? কারো যদি কোনো প্রবলেম থাকে রাশি বিষয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। আর আমরা এখন পরবর্তী টপিক চলে যাই, রাশি প্রকারভেদ সম্পর্কে। চলো আমরা একটু জেনে আসি রাশি কত প্রকার। রাশি সাধারণত দুই প্রকার, যথা একটা হলো মৌলিক রাশি, দুই নাম্বারটা হলো লব্ধ বা যৌগিক রাশি। তাহলে মৌলিক রাশি একটা হলো কি? লব্ধ বা যৌগিক রাশি। মৌলিক রাশিটা কি? আচ্ছা, তোমাদেরকে যদি আমি প্রশ্ন করি যে একটা টিম, সাপোজ বাংলাদেশ টিম, বাংলাদেশ টিমে এখন বর্তমানে কে নেতৃত্ব দিচ্ছে? কোন একজন ক্যাপ্টেন। তাহলে এই ক্যাপ্টেন যে আছে, এই ক্যাপ্টেনের আন্ডারে কিন্তু সকল মেম্বাররা থাকে। এখন সকল মেম্বাররা কিন্তু ক্যাপ্টেনের সিদ্ধান্তের উপর নির্ভর করে, তার মানে এরা স্বাধীন, এই ক্যাপ্টেনটা স্বাধীনভাবে ডিসিশন দিতে পারতেছে। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি যে স্বাধীন থাকতে হবে। তাহলে মৌলিক রাশি হওয়ার শর্তটা হলো আমাদের কি? স্বাধীন থাকতে হবে। তাহলে আমরা যদি একটু দেখি মৌলিক রাশি
কাকে বলে? মৌলিক রাশি যে সকল রাশি কি হবে? স্বাধীন হবে, স্বাধীন বা নিরপেক্ষ, অর্থাৎ যে সকল রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, বরং অন্যান্য রাশি এই সকল রাশির উপর নির্ভর করে, তাদেরকে মৌলিক রাশি বলে। যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ, অর্থাৎ যে সকল রাশি অন্য কোনো রাশির উপরে নির্ভর করবে, অন্যান্য রাশি এই সকল রাশির উপরে নির্ভর করে, তাদেরকে আমরা কি বলবো? মৌলিক রাশি বলবো। ঠিক আছে, এখন মৌলিক রাশি সম্পর্কে কিন্তু আমরা জেনেছি যে এই সকল রাশি কখনো অন্য কোনো রাশির উপরে নির্ভর করবে না, কিন্তু যারা আছে বাদ বাকি তারা এই সকল রাশির উপর নির্ভর করবে। তাহলে মৌলিক রাশি কয়টা? মৌলিক রাশি হলো 7টা। মৌলিক রাশি 7টা। মৌলিক রাশি 7টি, যথা দৈর্ঘ্য, ইংরেজি হলো লেন্থ, তাহলে প্রকাশ করে কি দ্বারা? অবশ্যই এল দ্বারা। নাম্বার 2 ভর, প্রকাশ করে কি দ্বারা? অবশ্যই ইংরেজি ম্যাস, তার মানে এম দ্বারা। নাম্বার 3 সময়, ইংরেজি টাইম, প্রকাশ করে টি দ্বারা। নাম্বার 4 তাপমাত্রা, টেম্পারেচার। থিটা অথবা টি দ্বারা। নাম্বার 5 তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহটা হচ্ছে তোমার ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রিক কারেন্ট প্রকাশ করে হচ্ছে আই দ্বারা। নাম্বার 6 দীপন তীব্রতা, ইংরেজি হচ্ছে লিউমিনাস ইন্টেন্সিটি, আইভি দ্বারা। পদার্থের পরিমাণ, অ্যামাউন্ট অফ সাবস্টেন্সেস, প্রকাশ করে এন দ্বারা। তার মানে দেখো আমরা 7টা মৌলিক রাশি সম্পর্কে জেনে গেছি। দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ। ঠিক আছে, এবং ইংরেজিও আমরা জানি, এবং কোনটাকে কি দ্বারা প্রকাশ করে? পদার্থ বিজ্ঞান। এইটাই বেসিক, যে বিভিন্ন জায়গায় অঙ্ক করার সময় সব চ্যাপ্টারে যে এইটাকে কি দ্বারা প্রকাশ করে, ওইটাকে কি দ্বারা প্রকাশ করে, এই জিনিসগুলো যদি তোমরা না জানো তাহলে কখনোই ভালোভাবে পদার্থ বিজ্ঞানে তোমরা কনসেপ্ট ক্লিয়ার রাখতে পারবে না, কোথাও ভালো জায়গায় চান্স পাবা না। ভালো রেজাল্ট হয়তো হতে পারে, বিভিন্ন ভাবে চুরি চামারি করে, কিন্তু ভালো জায়গায় চান্স পাওয়াটা অসম্ভব একটা বিষয়। ঠিক আছে, তো পড়া শিক্ষার উদ্দেশ্য শুধুই যে ভালো রেজাল্ট করা তা কিন্তু না, অবশ্যই তোমাদের বেসিকটাকে, কনসেপ্টটাকে ক্লিয়ার রাখতে হবে। দেখো এখন অনেকের হয়তো বিভিন্ন ভাবে প্রশ্ন আসে, যে বোর্ড প্রশ্নে আমরা দেখেছি অ্যানালাইসিস করে এমসিকিউ আসে যে নিচের কোনটি মৌলিক রাশি। আমি একটু লিখছি যে নিচের কোনটি মৌলিক রাশি। তাহলে আমি যদি লিখি যে ক নম্বরে বলতেছে হচ্ছে বল, খ নম্বরে বলতেছে হচ্ছে তড়িৎ প্রবাহ, গ নম্বরে বলতেছে কাজ, গ নম্বরে গিয়ে বলতেছে হচ্ছে প্লবতা। দেখো তো এই ধরনের প্রশ্নে এমসিকিউ প্রচুর পরিমাণে আসে যে নিচের কোনটি মৌলিক রাশি, নিচের কোনটি মৌলিক রাশি নয়। গুলো আমাদের স্টুডেন্টরা এভাবে যদি মনে রাখতে পারে ভালো, এবং যারা দুর্বল আছো, আমাদের কাজ আসলে দুর্বল সবল সকলকে নিয়ে, যারা অনেক দুর্বল, লেখাপড়া কম করো, তাদের জন্য আমরা আজকে একটু কিছু টেকনিক শিখবো, যাকে আমরা নাম দিয়েছি এসসিটি, শর্টকাট টেকনিক। শর্ট কাট টেকনিক। আচ্ছা দেখি, দেখো মৌলিক রাশি মনে রাখার উপায়। মৌলিক রাশি মনে রাখার উপায়। আচ্ছা মৌলিক রাশি কিভাবে মনে রাখবো আমরা? মৌলিক রাশি মনে রাখতে গেলে
আমাদের অবশ্যই একটু ছন্দ বা গল্পের মাধ্যমে মনে রাখতে হবে। যেমন আমি যে লিখবো, দেব ও দীপা তার ভাবির সাথে তাঁতির কাছে গেল। খেয়াল করো, দতে দৈর্ঘ্য, দিতে দীপন তীব্রতা, পতে পদার্থের পরিমাণ। যারা দুর্বল আছি আমরা, তারা আমরা একটা লাইন মনে রাখতে হবে শুধু, তাপমাত্রা, ভতে ভর, তড়িৎ প্রবাহ, মতে সময়। দেখো কয়টা হয়েছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। দেখো তাহলে আমরা মৌলিক রাশি মনে রাখার উপায়টা আমরা কি পারবো? দেব ও দীপা তার ভাবির সাথে তাঁতির কাছে গেল। ঠিক আছে, এবার দেখো আমরা আরেকটা টপিক কি মনে রাখবো। এবার দেখো তাহলে এই ধরনের প্রশ্ন যদি আমি একটু দেখি যে নিচের কোনটি মৌলিক রাশি, তাহলে দেখো তো দৈর্ঘ্য নাই, দীপন তীব্রতা নাই, পদার্থের পরিমাণ নাই, তাপমাত্রা আছে নাই, ভর দেখো তো আছে কিনা নাই, সময় কি আছে না, দেখো তো এটা আছে কিনা, দেখো তো বাবুরা আছে, তাই না? হ্যাঁ, তার মানে এখানে তড়িৎ প্রবাহটা আমাদের রাইট হবে। তাহলে আমরা কি বুঝতে পেরেছি সবাই? অবশ্যই বুঝতে পেরেছি। ঠিক আছে, এবার আসো যৌগিক বা লব্ধ রাশি কি। আচ্ছা, যৌগিক বা লব্ধ রাশি সম্পর্কে আমরা বুঝেই গিয়েছি যে মৌলিক রাশি থেকে যে সকল রাশি লাভ করা যায় তাদেরকে লব্ধ রাশি বলে। মৌলিক রাশি থেকে যে সকল রাশি লাভ করা যায় তাদেরকে লব্ধ রাশি বলে। যেমন হতে পারে, দেখো বলকে যদি ভাঙি, এফ সমান এম এ, তার মানে বল সমান ভর গুণন ত্বরণ, তাহলে আমরা লিখবো বল, কাজ, হ্যাঁ, তারপরে তোমার হচ্ছে ক্ষমতা, এগুলো সব কিন্তু আমাদের লব্ধ রাশি। তো আমাদের আজকের যে আলোচনা অর্থাৎ লেকচার 1 এর যে আলোচনার বিষয়বস্তু ছিল রাশি কি, মৌলিক রাশি কি, লব্ধ রাশি কি, আমরা তোমাদের জন্য আজকে এই লেকচারটাকে সাজিয়েছিলাম। তোমাদের জন্য আমরা গুরুত্বপূর্ণভাবে আলোচনা করেছি। আমার আলোচনার মাঝে যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট সেকশনে প্রশ্ন করবে এবং আমাদেরকে তোমরা সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে সহযোগিতা করবে, আমাদের জন্য দোয়া রাখবে। অবশ্যই অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। অবশ্যই সকলেই ভালো থাকো, সকলের জন্য আমি দোয়া করি, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আমার জন্য দোয়া রেখে সকলকে আবারও সালাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।